Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। সেই সঙ্গে আমি রঞ্জন শান্ত। ভারতের বিপক্ষে চমক দেখিয়ে টেস্ট দলে ডাক পেয়েছেন জাকের আলী অনিক। তবে তার এই অবস্থানে আসার পেছনে মূল কৃতিত্বটা দিয়েছেন ডোমেস্টিক কোচদেরকেই। সেই সাথে রোহিত কোহলিদের বিপক্ষে ভালো করতে হলে ব্যাটিং ইউনিটকে লেটার মার্ক পেতে হবে বলে মনে করছেন এই উইকেট কিপার ব্যাটার। 9 তারিখ থেকে ক্যাম্প শুরু হলেও আজই প্রথম বিদেশি কোচের উপস্থিতিতে অনুশীলন করেছে টাইগাররা। শনিবার ঢাকায় আসবেন হেড কোচ চন্দিকা হাতুড়ু সিংহে। আমার খুব কষ্ট লাগে, আমি কথাটা বলি যে অনেকেই বলে যে কি পিকনিক ক্রিকেট, আমি লাস্টও শুনলাম, আসলে এই জিনিসটা খুব কষ্ট লাগে। ডোমেস্টিক ক্রিকেটকে পিকনিক ক্রিকেট বলায় এভাবেই নিজের আক্ষেপের কথা জানান জাকের আলী অনিক। কারণ এই ডোমেস্টিক ক্রিকেটের কারণেই আজকের এই পর্যায়ে এসে দাঁড়িয়েছেন টাইগার অলরাউন্ডার। ড্রিম কামস ট্রু, এই লাইনটি 16 আনা মিলে যায় আসন্ন ভারত টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা জাকের আলী অনিকের। শেষ হয়েছে আক্ষেপ, শুরু নতুন সূচনা। ক্রিকেটের বনেদি ফরম্যাট টেস্টে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন টি-20 ব্লাস্টার জাকের আলী অনিক। কদিন আগে পাকিস্তান এ দলের বিপক্ষে 172 রানের ইনিংস খেলে সবার নজরে এসেছেন তিনি। টেস্ট ক্রিকেটের টেম্পারমেন্টের পরিচয় দেওয়ার পাশাপাশি ধৈর্যশীলতার প্রমাণ দেয়ায় পুরস্কার হিসেবে টেস্ট দলে জায়গা পেয়েছেন 26 বছর বয়সী এই ব্যাটার। সিলেকশন যেহেতু হয়েছে, ওনারা প্রিপেয়ার্ড মনে করেছেন বলে আমাকে সিলেকশন করেছেন, তো এখন আমার দায়িত্ব যে আমি আমার বেস্ট পারফরমেন্সটা করব। তো তাদেরকে নিয়ে অবশ্যই পরিকল্পনা চলতেছে, যারা খেলবে, তো নিজের প্ল্যান অনুযায়ী খেলার চেষ্টা করবো। হ্যাঁ, অবশ্যই চ্যালেঞ্জ থাকবে, বাট এই চ্যালেঞ্জের মধ্যে যদি রান করা যায় আমার মনে হয় যে অনেক ভালো কিছু হয়। লিস্ট এ ও স্বীকৃত টি-20তে জাকের খেলেছেন যথাক্রমে 93 ও 80 ম্যাচ। সেখানে প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলেছেন 49 ম্যাচ, 41.47 গড়ে করেছেন 2862 রান। 4 শতকের সঙ্গে রয়েছে 19 অর্ধশতক। কদিন আগেই পাকিস্তান এ দলের বিপক্ষেও হেসেছে জাকেরের ব্যাট। টি-20র পর টেস্টে ডাক পাওয়ার পেছনে ডোমেস্টিক কোচদের কৃতিত্ব দিলেন জাকের। সেই সাথে চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত এই লেগই। মানে ডোমেস্টিক কোচদের অবদান আসলে থ্যাঙ্কসলেস বলা যায়, ওনাদেরকে এত হাইলাইট করা হয় না। এখন আসলে নাম ধরে বলতে গেলে আমি বলবো যে আমার সবারই অবদান আছে, প্রত্যেকটা কোচের সাথে আমার কাজ করা হয়েছে, সবাই অনেক আসলে আমাদের ছোটোবেলা থেকে জানে, চিনে, আমাদের খুঁটিনাটি বিষয়গুলো সব কিছু জানে, তো ওনাদের সাথে খুব ফ্রিলি কাজ করা। ভারতের বিপক্ষে টেস্টের ইতিহাস সুখকর নয় বাংলাদেশের। 13 টেস্টের 11টিতেই হেরেছে শান্ত বাহিনী, বাকি 2টিতে আছে ড্র। তবে পাকিস্তানের মাঠে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর ভারত সিরিজ নিয়ে বড় আশায় বাংলাদেশ। তবে সেই আশা পূরণ করতে হলে ব্যাটিং ইউনিটকে লেটার মার্ক পেতে হবে বলে মনে করছেন এই উইকেট রক্ষক ব্যাটার। চ্যালেঞ্জ তো সব দিক দিয়েই থাকবে, তাদের ব্যাটিং লাইন আপ তো অনেক ভালো। দেখেন আমরা যদি অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো করতে পারি, দেখেন আমরা আমাদের লাস্ট 2টা টেস্টে দেখেন আমরা সব কিছুতেই ভালো করেছি, বিশেষ করে ব্যাটিংটা কিন্তু ভালো ছিল। আমরা স্ট্রাগল করি ব্যাটিং যখন খারাপ হয় তখনই আমরা ম্যাচগুলো লুজ করে ফেলি। বলাররা ম্যাক্সিমাম টাইম সাপোর্ট করে, ব্যাটিংটা যদি আমরা ভালো করতে পারি তো এটা আমাদের জন্য খুবই ভালো হবে। মিরপুরে এদিন বেরসিক বৃষ্টি কিংবা তীব্র গরম কোনো কিছুই বাধা হতে পারেনি টাইগারদের অনুশীলনে। ব্যাটিং বোলিং 2 ডিপার্টমেন্টেই ঘাম জড়িয়েছেন লিটন তাসকিনরা। নেটের খুব কাছ থেকে ব্যাটারদের পর্যবেক্ষণ করেছেন নিক পোথাস ও ডেভিড হ্যাম্প। পর্যবেক্ষণের পর ভুল ধরিয়ে দিয়ে ভালো করার টোটকাটাও দিয়েছেন ব্যাটিং কোচ। 9 তারিখ থেকে ক্যাম্প শুরু হলেও শুক্রবার প্রথম বিদেশি কোচদের উপস্থিতিতে অনুশীলন করেছে টাইগাররা। তবে অনুশীলনে ছিলেন না টাইগার কোচ হাতুরু সিংহে। শনিবার বাংলাদেশে পা রাখবেন তিনি। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ দল এখন আসলে সুখী পরিবার, সময় ভালো যাচ্ছে। বিশেষ করে জাকের আলী অনিক, তিনি বেশ খুশি, কারণ লাল বলের ক্রিকেটে ডাক পেয়েছেন। মূলত হার্ড হিটার ব্যাটার বা উইকেট রক্ষকের ভূমিকা পালন করেন, তবে লঙ্গার ভার্সনে যেহেতু ঘরোয়া ক্রিকেটে ভালো অভিজ্ঞতা আছে সেটা কাজে লাগাতে চান। ডোমেস্টিক কোচদের কিন্তু তিনি বলেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞ, তাদের কারণে এই পজিশনে তিনি এসেছেন। তবে জাকের আলী অনিককে কিন্তু যেহেতু ডাক পেয়েছেন, তার পজিশনটাও নিজেকে প্রুভ করতে হবে, ভালো ব্যাটিং করতে হবে। ভারতের বিপক্ষে যদি দলে জায়গা পাবেন নিশ্চয়ই, তারপরেও তাকে অনেক ভালো খেলে নিজেকে প্রমাণ করতে হবে। হোপফুলি বাংলাদেশ দল ভারত সিরিজে অনেক বেশি ভালো করবে। বিশাল অঙ্কের অর্থ পুরস্কার নয়, বরং বিনয় ও চিন্তার জাদুতে ক্রিকেটারদের রীতিমতো বিমোহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা টাইগার দলকে সংবর্ধনা দিলেন ভিন্নভাবে। ক্রিকেটারদের অবাক করে নিজেই মেলালেন হাত, শুনলেন তাদের কথা, বিনিময় করলেন নিজের অভিজ্ঞতাও। স্বল্প সময়ের আয়োজনে বড় চমক দিলেন এই নোবেল জয়ী। সম্মান হলো আয়নার মতো, অন্যকে যতটা দেয়া যায় তার থেকে বেশি ফেরত আসে নিজের কাছে।
বিষয়টি হয়তো নতুন করে উপলব্ধি করলেন জাতীয় দলের ক্রিকেটাররা। শেখার যে কোনো শেষ নেই তা আরও একবার শিখলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। সরকার প্রধানের পরিচয় ছাপিয়ে তিনি একজন নোবেল বিজয়ী, স্পোর্টসের সঙ্গেও যার গভীর সখ্য। ডক্টর ইউনূসের সঙ্গে মেসি পিকেদের তোলা ছবিতে ইমেজ বাড়ানোর সুযোগ হাতছাড়া করেনি বার্সেলোনার মতো জনপ্রিয় ক্লাবও। কিংবা প্যারিস অলিম্পিকের থিম সাজানোর যে পরিকল্পনা, সেটিও তো নেওয়া হয়েছে ডক্টর ইউনূসের 3-0 তত্ত্ব থেকে। তাই তিনি ছিলেন প্যারিস অলিম্পিকের মধ্যমণি। বিশ্বসেরা অ্যাথলেটরা এতদিন বাংলাদেশে এই নোবেল জয়ীর সান্নিধ্য পেলেও সেই সুযোগ অধরা ছিল দেশের অ্যাথলেটদের জন্য। বদলে যাওয়া বাংলাদেশে সেই অপেক্ষারও শেষ হলো। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা টাইগারদের সামনে ডক্টর ইউনূস হাজির হলেন নতুন পরিচয়ে সরকার প্রধানের ভূমিকায়। আর প্রথম সাক্ষাতেই রীতিমতো ওভার বাউন্ডারি হাঁকালেন। পাকিস্তানে টেস্ট সিরিজ জিতে শান্ত মুশফিকরা যতটা না চমক দিয়েছেন, তার চেয়ে বেশি চমক নিজের ঝুলিতেই রেখেছিলেন ডক্টর ইউনূস, যা দেখা যায় ছবিতেই। প্রত্যেকটা প্লেয়ার খুবই আনন্দিত, খুবই এক্সাইটেড এখানে আসার পরে, খুবই খুশি। এবং আমি আশা করি যে এই সময়টা আমাদেরকে ভবিষ্যতে আরো অনুপ্রাণিত করবে, আমাদেরকে ভালো খেলার জন্য আরো অনেক উৎসাহ যোগাবে। ক্রিকেটারদের এই সংবর্ধনা অনুষ্ঠানে মিলেছে এক নতুন বাংলাদেশের ধারণা। এমন দৃশ্য দেখে দুই তরুণ উপদেষ্টা আসিফ নাহিদও জেনে নিলেন নিজেদের করণীয়। এমন বিস্ফোরণ সৃষ্টি করতে চলবে যে মানুষের মনে আনন্দের পড়া পেয়ে আছে। এইটাকে কিভাবে মানুষের সার্বিক চিন্তা ভেতরে নিয়ে আসা যায় এবং সেটাকে ব্যবহার করা যায়, এই যে শক্তি সৃষ্টি করলাম, ওইটা আনন্দ উৎসব করতে থাকবো, বাড়িতে চলে গেল, ঘুমিয়ে গেল, এখানে শেষ হওয়া উচিত। এই শক্তিটাকে ধরে রাখে। স্বল্প সময়ের ব্যতিক্রমী এই সংবর্ধনা হয়তো নতুন করে ভাবতে শেখাবে লাল সবুজের প্রতিনিধিদের। যে মন্ত্রে উজ্জীবিত হয়ে পাকিস্তানের পর এবার ভারত বধের নতুন চিত্রনাট্য রচিত হবে চেন্নাই ও কানপুরের 22 গজে, এমনটাই প্রত্যাশা টাইগার ভক্তদের। এই শক্তি থেকে আহরণ করা, তোমরা যে শক্তিতে সেই আহরণ করার পদ্ধতি থেকে বার করতে পারো। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশকে হারাতে ভারতের কোনো সমস্যাই হবে না বলছেন দীনেশ কার্তিক। বাংলাদেশ পাকিস্তানে ভালো খেলেছে ঠিকই, তবে কার্তিকের মতে ভারতের মাটিতে ভারতকে হারানো বিশাল চ্যালেঞ্জ। বাংলাদেশকে হারানোর কৌশল হিসেবে ভারতে হতে পারে পেস বান্ধব উইকেট। ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন ডিকে। 24 বছরের টেস্ট ইতিহাসে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন কি? এই প্রশ্নের উত্তরে এখন চোখ বন্ধ করে যে কেউ বলবেন পাকিস্তানকে তাদেরই মাটিতে 2-0 ব্যবধানে ধবল ধোলাই। লাল বলে বিদেশ বিভুঁইয়ে হরহামেশাই হেরে আসা দলটা এখন দিচ্ছে ভিন্ন বার্তা। সাদা পোশাকে রঙিন হাওয়া লাগতে শুরু করেছে টাইগার শিবিরে। ব্যাটে বলে ডমিনেট করে রাওয়ালপিন্ডির প্রথম টেস্টে 10 উইকেটের বড় জয়ের পর দ্বিতীয় টেস্টেও ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছিল লিটন মিরাজরা। আর তাই আত্মবিশ্বাস তুঙ্গে নিয়ে ভারত সফরে যাচ্ছে নাজমুল শান্তর দল। ক্রিকেট ভিত্তিক অনলাইন পোর্টাল ক্রিকবাজের প্রশ্ন ছিল দীনেশ কার্তিকের কাছে, পাকিস্তানের মতো ভারত বধেও সফল হবে কি বাংলাদেশ? ব্যক্তিগতভাবে আমার সেটা মনে হয় না। ভারতকে ভারতের মাটিতে হারানো বিশাল এক চ্যালেঞ্জ। বাংলাদেশ পাকিস্তানে ভালো খেলেছে, কিন্তু আমার মনে হয় না বাংলাদেশকে হারাতে ভারতের তেমন সমস্যা হবে। টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ছাড় দিতে চায় না দু দলের কেউই। 4 পেসার 4 স্পিনারের হিসেব কষে টেস্টের স্কোয়াড গড়েছে দু দেশই। তবে শেষ পর্যন্ত চেন্নাই ও কানপুরের উইকেট বিবেচনায় একাদশ ঠিক করবে ভারত বাংলাদেশ। ভারতের উইকেট পেস বান্ধব হবে নাকি স্পিন, সেই প্রশ্নের উত্তরও দিয়েছেন কার্তিক। আমার মনে হয় ভারত কিছুটা পেস বান্ধব উইকেট খেলতে পারে। বাংলাদেশকে হারানোর এটা ভালো কৌশল জেনেই তারা এটা করতে পারে। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিও আছে। আমার মনে হয় তারা 2 স্পিনারের পাশাপাশি 3 ফাস্ট বোলার খেলাতে পারে। এর আগে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও কথা বলেছিলেন ভারত বাংলাদেশ টেস্ট সিরিজ নিয়ে। সৌরভও মনে করেন ভারতের বিপক্ষে সুবিধা করতে পারবে না বাংলাদেশ। তবে পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে ভারতে আসবে শান্ত লিটনরা, তাই ভারতকেও সতর্ক করেছেন সৌরভ। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। উপমহাদেশের মাটিতে 91 বছরের ইতিহাসে বৃষ্টির কারণে প্রথমবার কোনো বল মাঠে না গড়ানোই পরিত্যক্ত হলো আফগানিস্তান নিউজিল্যান্ড টেস্ট ম্যাচ। টেস্ট ইতিহাসে কোনো বল না হয়ে ম্যাচ পরিত্যক্ত হওয়ার অষ্টম কোনো ঘটনা এটি। সবশেষ 1998 সালে ডানে হয়েছিল ভারত নিউজিল্যান্ড ম্যাচে। 8 পরিত্যক্ত টেস্টের চতুর্থবার ও 11 বাতিল টেস্টে পঞ্চমবার জড়িয়ে থাকলো কিউইদের নাম।
আই বৃষ্টি ঝেপে ধান দেপো মেপে, লেবুর পাতা করম চা, যা বৃষ্টি ঝরে যা। বৃষ্টি ঝরে গেলেও আশার আলো ফোটেনি গ্রেটার নয়ডায়। প্রথমবার হওয়ার কথা ছিল টেস্ট ম্যাচ। আফগানিস্তান নিউজিল্যান্ডকে স্বাগত জানানোর অপেক্ষায় ছিল ভারতের নতুন এই স্টেডিয়াম, কিন্তু বেরসিক বৃষ্টিতে খেলার অনুপযোগী হয়ে পড়ে মাঠ। মাঝে রোদ দেখা গেলেও আউটফিল্ডের অবস্থা ছিল করুণ। মাঠকর্মীরা অবশ্য নিজেদের চেষ্টার কমতি রাখেননি। ফ্যান দিয়ে মাঠ শুকানোর চেষ্টার পাশাপাশি আউটফিল্ডের ভেজা অংশের ঘাসের ব্লক তুলে বসানো হয়েছিল নতুন ব্লক। এত কিছুর পরও হয়নি টস। টানা 5 দিনের বৃষ্টিতে একটি বলও না গড়িয়ে শুক্রবার পঞ্চম দিনে পরিত্যক্ত ঘোষণা করা হয় একমাত্র টেস্ট। ক্রিকেট ইতিহাসে অষ্টমবার কোনো টেস্ট ম্যাচ বল না গড়িয়ে হলো পরিত্যক্ত। 1933 সালের পর উপমহাদেশে 700-র বেশি টেস্ট হলেও এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। উপমহাদেশের 91 বছরে 730 টেস্ট ম্যাচের ইতিহাসে প্রথমবার ঘটল এমন ঘটনা। শেষবার 1998 সালে ডানেরিনে প্রবল বর্ষণে তৃতীয় দিনে বাতিল হয় নিউজিল্যান্ড ভারতের ম্যাচ। 1998 সালে পাকিস্তানের ফয়সালাবাদে জিম্বাবুয়ে পাকিস্তান টেস্ট ম্যাচটিও পরিত্যক্ত হয়। সেবার অবশ্য কারণ ছিল ঘন কুয়াশা। 8 পরিত্যক্ত টেস্টে চতুর্থবার, 11 বাতিল টেস্টে পঞ্চমবারই জড়িয়ে থাকলো নিউজিল্যান্ডের নাম। সকালে আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক আনুষ্ঠানিক বার্তায় জানায়, টানা বৃষ্টি হচ্ছে, ম্যাচ পরিত্যক্ত। প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা টেস্ট নিশ্চিতভাবে আফগানিস্তানের ক্রিকেটের ইতিহাসের অংশ হওয়ার কথা ছিল। ম্যাচ না হওয়ার পরও অবশ্য ইতিহাসের অংশ হয়ে গেল এই ম্যাচ। 2017 সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আফগানদের 10ম টেস্ট ম্যাচ ছিল এটি। অপরদিকে শ্রীলঙ্কা ও ভারতে 5 টেস্ট খেলার আগে এই ম্যাচ দিয়ে নিজেদের ঝালাই করে নিতে চেয়েছিল কিউইরা। ফারহান ইসান, যমুনা স্পোর্টস। 26 অক্টোবর বাফুফে নির্বাচনের তারিখকে সামনে রেখে সকল প্রস্তুতি গ্রহণের কথা জানিয়েছেন ইমরান হোসেন তুষার। সরকার পতনের পর শীর্ষ কর্তাদের অনুপস্থিতিতে নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে আশ্বস্ত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক। দেশের বন্যা পরিস্থিতি বিবেচনায় নির্বাচনের তারিখ পেছানোর কথা উঠলেও সেই সম্ভাবনা খুবই কম। এদিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রতি জোর দিয়েছেন সাবেক ফুটবলাররা। সময় ঘনিয়ে আসছে বাফুফে নির্বাচনের। বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসের 3 তারিখে। এরপর 26 অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। এরই মধ্যে নির্বাচনকে ঘিরে সকল প্রস্তুতি গ্রহণ করেছে বাফুফে। দেশের বন্যা পরিস্থিতি বিবেচনায় জাতীয়তাবাদী ক্রীড়া দলের ব্যানারে নির্বাচন পেছানোর দাবি জানিয়েছিলেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক আমিনুল হক। তবে সেই সম্ভাবনা খুবই কম। এর আগে দল বদলের তারিখ পেছানোর আবেদন করা হলেও খুব বেশি সময় পাওয়া যায়নি ফিফার কাছ থেকে। তাই 26 অক্টোবর নির্বাচন ধরে সব কাজ সম্পন্ন করতে চায় বাফুফে। বাফুফের নির্বাচন আগামী 26 অক্টোবর 2024 তারিখ নির্ধারণ করা হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা সব ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। 3 সপ্তাহ আগে তাদের কাছে দায়িত্ব হ্যান্ডওভার করতে হবে। সেপ্টেম্বরের শেষ নাগাদ সম্পূর্ণ করে আমরা কিভাবে তাদের কাছে হ্যান্ডওভার করা যায় ওইটা আমরা কার্যক্রম আমরা পরিচালিত করছি। প্রভাবমুক্ত নির্বাচন কমিশন গঠনে জোর দেন সাবেক ফুটবলাররা। দেশের ফুটবলকে এগিয়ে নিতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান হাসানুজ্জামান খান বাবলু। নতুন যারা আসবে, যদি নতুন কেউ আসে তাদেরকে আমরা স্বাগত জানাবো। নতুন আসুক এটাকেই আমরা প্রত্যাশা করি। নতুন নেতৃত্ব আসবে এবং নতুন নেতৃত্ব হচ্ছে একটা বিশাল ব্যাপার। বর্তমান কমিটির অধীনে কতটুকু নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন আরেক সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। ফুটবলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে নিরপেক্ষ কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন তিনি। যে কমিটি গঠন করুক না কেন, যাকে নির্বাচন কমিশন যেখানে বসুক না কেন, এটা মানে ইম্পার্শিয়াল একটা কমিটি, একটা বডি আনা উচিত যাদের নিয়ে কোনো তর্ক বিতর্ক নাই। দেশের ফুটবলকে টিকিয়ে রাখতে রাজনীতির প্রভাবমুক্ত ফেডারেশন করতে সকলের প্রতি আহ্বান জানান সাবেক ফুটবলাররা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা 16 বছর আগে বিডিআর বিদ্রোহে নিহত হলেও এখনও ভারোত্তোলন ফেডারেশনের সভাপতি হিসেবে দেয়া আছে বিজেপির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের নাম। বিস্ময়কর হলেও এমনই তথ্য জানা যায় আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশনের ওয়েবসাইটে। কেন মৃত ব্যক্তি এখনও সভাপতি তার সদুত্তর মেলেনি ফেডারেশনের বর্তমান সহসভাপতির কাছ থেকে। তার দাবি, এতদিন নির্বাচন হয়নি বলেই সভাপতি হিসেবে যুক্ত হয়নি নতুন কারো নাম, যার দায় তিনি দিচ্ছেন জাতীয় ক্রীড়া পরিষদকে।
এসএ গেমসে স্বর্ণ জয়ের পর ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্তের কান্না হৃদয় স্পর্শ করেনি এমন মানুষ খুঁজে পাওয়া যায়। এই ঘটনায় হারানো ভাবমূর্তিও যেন ফিরে পায় ভারোত্তোলন ফেডারেশন। দীর্ঘদিন পর বিতর্কিত এক ইস্যুতে আবারও আলোচনায় দেশের অন্যতম পুরনো এই ফেডারেশন। আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশনের ওয়েবসাইটে দেখা মিলল অদ্ভুত এক ঘটনার, যেখানে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সভাপতি পদে এখনও দেখানো হচ্ছে বিজেপির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের নাম, অথচ 2009 সালে বিডিআর বিদ্রোহে নিহত হন তিনি। এরপর 15 বছর কেটে গেলেও পরিবর্তন আসেনি সভাপতির নামে। কেন এই অবস্থা? নাম চেঞ্জ করবে না, ইলেকশন ওরা তো বলছে আপনি ইলেকশন করে নাম পাঠান। এখন যে জেনারেল সেক্রেটারি উনিও গেছিল নেপালে গিয়ে ইন্টারন্যাশনাল সঙ্গে আলাপ করছে, বলছে যে আমরা একমাত্র ইলেক্টেড প্রেসিডেন্ট সেক্রেটারি ছাড়া কাউকে আমরা অ্যাকসেপ্ট করি না, করবো। এই তালিকায় সাধারণ সম্পাদক হিসেবে যার নাম দেখা যাচ্ছে সেই মহিউদ্দিন আহমেদও নেই স্বপদে। বর্তমানে অ্যাডহক কমিটির সহসভাপতি পদ থেকে চালাচ্ছেন ফেডারেশনের কার্যক্রম। প্রশ্ন, ফেডারেশনের অলিখিত সর্বে সভা হয়েও গেল 1.5 দশকে কেন নির্বাচন আয়োজনে ব্যর্থ মহিউদ্দিন আহমেদ? গত 16 বছরের মধ্যে 16 বছরের মধ্যে নির্বাচন হয়নি, মানে এনএসসি বাধা দিচ্ছে 25 নির্বাচনে। কারণ নির্বাচন দিলে আমি প্রেসিডেন্ট হয়ে যাব, সমস্যা তো হয়েছে। আন্তর্জাতিক ভারোত্তোলন ফেডারেশনের সঙ্গে সম্পর্কটাও বেশ ভালো মহিউদ্দিন আহমেদের। সংগঠনটি টেকনিক্যাল কমিটির সদস্য হিসেবে কাজ করেছেন দীর্ঘ সময়, এছাড়া কাজ করেছেন এনএসসির প্রশাসক হিসেবেও। তাই প্রশ্ন, নতুন সংগঠক তৈরির পথ রোধে দায় শুধুই কি জাতীয় ক্রীড়া পরিষদের? বর্ষিয়ান সংগঠক হিসেবে নিজের ব্যর্থতাকে কি এড়িয়ে যেতে পারবেন মহিউদ্দিন আহমেদ? মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।